রাজধানী মিরপুরে একটি কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। দুপুরে লাভ রোড মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, টিসিবির পণ্য নিতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়ালের পাশে লাইনে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে যায় কয়েকজন নারী পুরুষ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে নাসিমা বেগম সহ ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নাসিমা বেগম মিরপুর ২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। চাল নিব এক বস্তা, তো আমারও বলছে যে তুই জাগা, আমি পরে চালের বস্তা নিয়ে যাম। যাওয়ার ৫ মিনিট পরে কাহিনীটা হয়েছে। পিলার গুলা নেই, একটা তো রড নাই ভাই, রড নাই। তারপরে আপনার যে একটা ১৩ ফুট যে লম্বা দেওয়ালটা, ওইখানে তো পাইনিং অবশ্যই বসানো উচিত। একটা বিকট আওয়াজ হয় এখানে, আওয়াজে পরে ওয়ালটা পড়ে যায় আর কি। তো এখানে ঠিক পাশে প্রতিদিনই টিসিবির চাউল সরবরাহ করা হয়। তো ওইখান থেকে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে ৭ থেকে ৮ জন আহত হয়। আমরা এখন পর্যন্ত ৭ জনকে সংবাদ পেয়েছি। দর্শক, রাজধানী মিরপুরে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। আরও তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইমতিয়াজ, আপনি এখন পঙ্গু হাসপাতালে রয়েছেন। আমরা সর্বশেষ যেই তথ্য জেনেছি, ঘটনার পেছনের কাহিনী কতটুকু আপনি জানেন, যে কিভাবে এই ঘটনাটি ঘটলো, এই বিষয়ে একটু জানবো, এবং যারা এখন হাসপাতালে রয়েছে তাদের শারীরিক অবস্থার কি তথ্য চিকিৎসক সর্বশেষ জানিয়েছেন জানাবেন। লাবণী, আসলে মিরপুর ২-এর যে লাভ রোডের মিরপুর কলেজের যে প্রাচীরটা ধসে যাওয়ার ঘটনা আজকে ঘটেছে, আমরা আসলে স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি যে এই প্রাচীরটা আসলে কিন্তু আরও প্রায় ৮-৯ মাস কিংবা ১ বছর ধরে ক্ষতিগ্রস্ত ছিল। অর্থাৎ এই প্রাচীরটা আগাগোড়ায় কিন্তু একদিকে রাস্তার দিকে হেলে ছিল, আর এই প্রাচীরের কোনো বিম ছিল না। অর্থাৎ একটা প্রাচীর তৈরি করতে গিয়ে যে হচ্ছে রড ঢালাইয়ের যে বিম থাকে, সেই বিম ছিল না, শুধুমাত্র ইটের গাঁথনির উপরে এই প্রাচীরটা তৈরি করা ছিল। যার কারণে হচ্ছে আজকে সকালে বৃষ্টি হওয়ার পরে আগের থেকেই ক্ষতিগ্রস্ত প্রাচীর, তারপর আবার বৃষ্টি, এর কারণে হচ্ছে আজকে এই প্রাচীরটা ধসে সাধারণ মানুষের উপরে পড়েছে। তো স্থানীয়রা যেটা জানিয়েছেন, এই লাভ রোডের এই স্থানটাতে, অর্থাৎ যেই স্থানে প্রাচীরটা পড়ে গেছে, এই স্থানে প্রতিদিনই আসলে টিসিবির পণ্য, চাল ডাল তেল বিক্রয় করার যে ট্রাক, সেই ট্রাকটা আসলে দাঁড়ায়, এবং সেইখানে আসলে ওই এলাকার নিম্নবিত্ত পরিবারের যারা সদস্য তারা আসলে এইখানে লাইন ধরে। তো অন্য দিনের মতো আজও সেই লাইনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল। ঠিক সেই সময় দুপুর ১:৩০টার দিকে একটি বিকট শব্দ তারা শুনতে পায়। শব্দ শুনেই আসলে তারা বাইরে গিয়ে দেখে যে এই মিরপুর কলেজের যে প্রাচীর, ক্ষতিগ্রস্ত প্রাচীর, সেটা হচ্ছে সাধারণ মানুষের উপরে পড়েছে। আপনাকে একটু বলে রাখি, এই প্রাচীরের পরে হচ্ছে একটা ফুটপাত, তারপরে রাস্তা। এই টিসিবির ট্রাকটা আসলে ছিল রাস্তায়, কিন্তু আপনি জানেন যে সাধারণ মানুষ ট্রাকের লাইনে থাকলেও অনেক সময় একটু নিজের রিল্যাক্সের জন্য কিন্তু আসলে ফুটপাতের উপরে তারা বসেছিল, যার কারণে প্রাচীরটা যখন তাদের উপরে পড়ে, এই যারা ফুটপাতের উপরে যারা বসেছিল তাদের উপরে পড়েছে। যার কারণে লাইনে 40-50 জন থাকলেও মূলত ফুটপাতে যে ৮-১০ জন ছিল তাদের উপরে এই প্রাচীরটা পড়ে আসলে মূলত এই ৮-১০ জন, ৭-৮ জন আহত হয়েছে। এখনো পূর্ণাঙ্গভাবে কতজন আহত হয়েছে সেই তথ্য আমাদের নামে এক স্কুলের আয়া, অর্থাৎ ওই স্কুল না, মিরপুর কলেজ না, তার পাশে একটি বেসরকারি স্কুলের আয়ার কাজে কর্মরত সেই নাসিমা আক্তার, যিনি জনতা হাউজিং এ থাকেন স্থানীয় এলাকায়, সেই নাসিমা আক্তারের ঘটনাস্থলেই প্রায় তিনি মারা যায়। রাস্তায় পরবর্তীতে পঙ্গু হাসপাতালে নিয়ে আসার সাথে মারা যায়। মৃত্যুর খবর শুনেছি, তবে সেই যেটা আমাদের পুলিশ করেছে, কিন্তু তার নাম এখনো আমরা পাইনি। তো এই ঘটনার পরে স্থানীয়রা অভিযোগ করছে যে এই মিরপুর কলেজের কর্তৃপক্ষের কাছে বারবার করে এই প্রাচীর সংস্কারের দাবি জানিয়ে আসলেও মিরপুর কলেজ কর্তৃপক্ষ আসলে কর্ণপাত করেনি, যার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটেছে। তো আমি মিরপুর মডেল থানার ওসি এর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনা আসলে তদন্ত করা হবে, যে এইটা আসলে দায়ী ব্যক্তিকে, এই স্কুল কর্তৃপক্ষ তাদের গাফিলতি নাকি কোনো দুর্ঘটনা, এটা তিনি তদন্ত করেই আসলে এই বিষয়টা আসলে তিনি নিশ্চিত করতে পারবেন। তো
লাবণী, এই ছিল। এখন আমি আপনাকে সর্বশেষ জানি যে পঙ্গু হাসপাতালে আহত যারা আছে তারা অধিকাংশ পঙ্গু হাসপাতালে আছে, তাদের সর্বশেষ কি অবস্থা এটা আমি পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার আগারগাঁও পঙ্গু হাসপাতালের সর্বশেষ। লাবণী। সনি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি, জানাচ্ছিলেন আজ রাজধানীর মিরপুরে যে দুর্ঘটনাটি ঘটেছে এ বিষয়ে সর্বশেষ তথ্য। জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাধ্যমতো সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দায়িত্বটা অনুভব করি, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে বলেই আমরা প্রাণান্ত করার চেষ্টা করছি এই সমস্যার সমাধানে। আমি আজ এই মুহূর্তে আমি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে বলতে চাই, সমস্যার গুরুত্ব অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন, যেটি আজকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি মালয়েশিয়াতে হস্তান্তর করেছেন কুয়ালালামপুরে। এবং আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন। এ সময় সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ভোটার তালিকার জন্য এরই মধ্যে সংসদ সচিবালয়ে চিঠিও দিয়েছে ইসি। সংবিধানে দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল 11টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে চলে এই বৈঠক। এই সময় সিইসি সহ 3 নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত আছে বলে জানান সিইসি। চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেন। তো এমন সব কিছু কিন্তু ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব। তিনি আরও জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করবে ইলেকশন কমিশন। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠি দিয়েছি ওনাকে। সংসদ অধিবেশনের মধ্যে কি নির্বাচন কি হবে স্যার? সংসদ অধিবেশনের মধ্যে কি রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব? না, সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলে তার বিষয়ে ব্যবস্থা নেবে কমিশন। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না। আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা একটা পরামর্শ করা লাগে, ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। পরে নির্বাচন কমিশনে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব। সংসদ অধিবেশন থাকলে পদ্ধতিটা কী হবে, না থাকলে কী হবে, সিঙ্গেল ক্যান্ডিডেট হলে কি হবে, সিঙ্গেল ক্যান্ডিডেট না হলে কি হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। মূলত নির্বাচনের পদ্ধতি বিষয়গত। আপনাদের একটা কৌতূহল হতে পারে যে নির্বাচনের তারিখটা কবে। এই তারিখ সম্পর্কে কোনো আলোচনা হয়নি, এবং যখন আলোচনা হবে বা তারিখটা নির্ধারিত হবে বা তফসিল ঘোষণার বিষয়টা আসবে, আমরা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব। গুরুতর অসুস্থতার কথা জানিয়ে 24 জুলাই শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই ক্ষেত্রে 22 অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। সাজিদ সরকার, 71, ঢাকা।
দায়িত্ব নেয়ার পর প্রথম দিনের দাপ্তরিক কাজ শেষে বঙ্গভবন ছেড়ে নিজের সরকারি বাসভবনে ফিরে গেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। তিনি বঙ্গভবনের কর্মকর্তাদের সাথে পরিচিত হবার পাশাপাশি ঘুরে দেখেন পুরো বঙ্গভবন, স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। এর আগে বেলা 11টার কিছু সময় পর বঙ্গভবনে পৌঁছালে গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে রাষ্ট্রপ্রধান হিসেবে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের দায়িত্ব গ্রহণের পর নতুন অতিথিকে বরণ করে নিতে তৈরি ছিল বঙ্গভবন। সকাল 11টার কিছু সময় পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনের সীমানায় প্রবেশ করতেই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা ঘোড়ায় চড়ে স্বাগত জানিয়ে বঙ্গভবনে নিয়ে যায় তাকে। সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেনাবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রপতির দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিংও গ্রহণ করেন তিনি। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে জোহরের নামাজ শেষে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে দুপুর 1:30টার পর বঙ্গভবন ত্যাগ করেন হাফিজউদ্দিন আহমদ। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। যেসব রাজনীতিবিদ জনগণকে ছোট মনে করার অধ্যতা দেখায় তারা দলের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিএনপি নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার করা যাবে না বলেও হুঁশিয়ার করেছেন তিনি। আজ বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ নিয়ে আলাদা একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। শফিকুল হকের রিপোর্ট। শত শত কোমল মুখ, হাতে স্বপ্ন, সামনে ভবিষ্যৎ, আর তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তথ্যমন্ত্রী। বার্তাটি স্পষ্ট, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, নতুন প্রজন্মেরও। মন্ত্রী মনে করেন এখান থেকেই শুরু হতে পারে পরিবেশ রক্ষার সবচেয়ে বড় শিক্ষা। এই চারাটা একটা পরিপূর্ণ বৃক্ষে রূপান্তরিত হবে, তখন তুমি একটা অনুভূতি পাবে যে ওই পরিপূর্ণ বৃক্ষটি তোমার হাতের উপরে, তালুর উপরে দাঁড়িয়ে আছে। তোমাদেরকে প্রকৃত অর্থেই প্রতিদিন একটা দায়িত্ব চর্চা করার মধ্যে আমরা নিয়ে যাচ্ছি। একদিকে যেমন আমরা এই বৃক্ষ মেলার মধ্য দিয়ে সকলকে উৎসাহিত করছি বৃক্ষায়নের জন্য, সবুজায়নের জন্য, যা আমাদের পরিবেশের জন্য, আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত জরুরি। একই সঙ্গে এই দায়িত্বটা তোমাদের মতো তরুণীদের মধ্যে বন্টন করার মধ্য দিয়ে আমরা তোমাদের মধ্যে একটা দায়িত্ব বোধেরও জন্ম দিচ্ছি। এর আগে কৃষক দলের আয়োজনে গৌরনদীর কুতুবপুরে স্বনির্ভর খালের পারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী। জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাই দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। জনগণের উপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের সরকারের শত্রু, দলের শত্রু, তারেক রহমানের শত্রু, খালেদা জিয়ার শত্রু, জিয়াউর রহমানের শত্রু। মানুষ যেন কথা বলে যে আমাদের শাসন, আমাদের দায়িত্ব, আমাদের যতটুকু সেবা করার দায়িত্ব সবটাই কেবলমাত্র জনগণের জন্য। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। সেবামূলক কার্যক্রমে কোনো দুর্নীতি যেন না হয় সেদিকে নজর রাখারও তাগিদ দেন তথ্যমন্ত্রী। কার্ড বন্টন করার নামে কেউ যদি দালালির দায়িত্ব নেয়, প্রমাণ সহ আমাদের কাছে নিয়ে আসবেন। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী, কোনো দালাল থাকতে দেয়া যাবে না। শফিকুল হক, 71, বরিশাল।